আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিডি লস পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালোভাবে প্রিপারেশন নিচ্ছেন আরটিভি পরীক্ষার জন্য। তো আমি তো এই চ্যানেলে নিয়মিত ক্লাস দিচ্ছি, টিউটোরিয়াল দিচ্ছি, যাতে আপনাদের পড়তে সুবিধা হয় এবং বিভিন্ন সময় বিভিন্ন বইয়ের পোস্ট করতেছি, যাতে আপনারা কোন বই পড়বেন এবং কিভাবে পড়লে আপনারা উপকৃত হবেন। তো চলুন চলে যাই আজকের মেইন প্রজেক্টে। আজকে আমরা ক্লাসে চলে যাই। তার আগে বলে রাখি, আপনার চ্যানেলটিকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করবেন, সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও দেখতে পায়। তো চলুন মেইন ক্লাসে চলে যাই। আজকে যে ক্লাসটি আলোচনা করব সেটি হলো আয়কর নির্দেশিকা থেকে দ্বিতীয় ভাগ। আজকে আমরা দেখব এখানে স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন বিষয়ে আমরা এখানে আলোচনা করব। কর নির্ধারণ পদ্ধতি ও রিটার্নের প্রকারভেদ। স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন দাখিলের জন্য দুটি পদ্ধতি রয়েছে। একটি হলো সার্বজনীন স্বনির্ধারিত পদ্ধতি ও সাধারণ পদ্ধতি। খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। স্বাভাবিক ব্যক্তির করদাতাগণ সংশ্লিষ্ট করবর্ষ এর 1 জুলাই হইতে 30 জুন তারিখ পর্যন্ত যখনই রিটার্ন দাখিল করুক না কেন স্বনির্ধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। তবে রিটার্ন দাখিলের সংশ্লিষ্ট করবর্ষ অতিক্রান্ত হওয়ার পরে অর্থাৎ 30 জুন তারিখের পরবর্তী অর্থ বছরের 1 জুলাই তারিখ হতে রিটার্ন দাখিলের ক্ষেত্রে সাধারণ পদ্ধতিতে রিটার্ন দাখিল করতে হবে। এক্ষেত্রে স্বনির্ধারণের পদ্ধতিতে রিটার্ন দাখিল করার কোনো সুযোগ থাকবে না। খুবই গুরুত্বপূর্ণ অংশ এখানে রয়েছে, এটুকুতে অবশ্যই ভালো করে আপনারা পড়বেন। পরে যে অংশ রয়েছে, etaxindia.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে যে কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবে। স্বাভাবিক ব্যক্তি করদাতাতে রিটার্ন দাখিলের জন্য দুটি রিটার্ন রয়েছে, একটা হচ্ছে আইটি ঘ 2023, অপরটি হচ্ছে আইটি 11 গ 2023। তবে সকল শ্রেণীর করদাতা আয়কর বিধিমালা 1984 এর অধীন প্রচলিত রিটার্নের প্রয়োজনীয় সংশোধনী আনয়ন পূর্বক রিটার্ন দাখিল করতে পারবে। যেমন ব্যক্তি করদাতার জন্য রিটার্ন আইটি 11 গ, আইটি 11 গ 2016, কোম্পানির জন্য আইটি রিটার্ন আইটি 11 ঘ ইত্যাদি। এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে পড়তে হবে, কারণ এখান থেকে নৈর্ব্যক্তিক প্রশ্ন হইতে পারে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। তো পরে আমরা চলে যাই। রিটার্ন আইটি ঘ 2023 এটা কি আমরা একটু এক পলকে দেখে নিই। আইটি ঘ 2023 একটি এক পাতার রিটার্ন। আমরা অনেক সময় বলে থাকি যে এক পাতার রিটার্ন, এটা হচ্ছে সেই এক পাতার রিটার্ন। এটি সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত রিটার্ন। যদি কোনো করদাতা নিম্নবর্ণিত সকল মানদণ্ড পূরণ করেন তবে তিনি এক পাতার রিটার্ন আইটি ঘ 2023 রিটার্নটি ব্যবহারযোগ্য হবেন। অর্থাৎ এই শর্তগুলো যদি কারো ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে তাহলে তিনি এক পাতার রিটার্ন জমা দিতে পারবে। 1 নম্বরে আছে করযোগ্য আয়ের পরিমাণ যদি 5 লক্ষ টাকার অধিক না হয়, মোট সম্পদের পরিমাণ 50 লক্ষ টাকার অধিক নয়, কোন মোটরযানের মালিক নন, সিটি কর্পোরেশন এলাকায় কোনো গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক নন, বাংলাদেশের বাহিরে কোনো পারস্পরিক মালিক নন, পরিসম্পদের মালিক নন, কোন কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক নন। এইগুলো যদি না হয় তাহলে কি হবে, রিটার্ন আইটি ঘ তিনি জমা দিতে পারবেন। এই রিটার্নে কেবল নিম্নবর্ণিত তথ্যাদি দিলে রিটার্নটি সম্পূর্ণ হয়ে যাবে। আয়ের উৎস দিলে হয়ে যাবে, মোট পরিসম্পদের পরিমাণ দিতে হবে, মোট আয় দিতে হবে, আরোপযোগ্য কর দিতে হবে, কর রেয়াত দিতে হবে, প্রদেয় কর দিতে হবে, উৎসে পরিশোধিত কর, রিটার্নের সাথে পরিশোধিত কর, জীবনযাপনের সংশ্লিষ্ট ব্যয়। এক পাতা রিটার্নে এই সমস্ত বিষয়গুলো দিলে একটি এক পাতার রিটার্ন হয়ে যাবে। এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ, সবাই এটি ভালো করে একদম মুখস্থ করে ফেলবেন। রিটার্ন আইটি 11 গ এটি কি জিনিস আমরা দেখি। আইটি 11 গ 2023 রিটার্নটি কেবলমাত্র স্বাভাবিক ব্যক্তি করদাতাদের জন্য প্রযোজ্য। এই রিটার্ন দাখিল করা হলে করদাতা কর নির্ধারণ স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ হয়েছে বলে গণ্য হবে। এই রিটার্নের মাধ্যমে একজন করদাতা নিম্নোক্ত বিষয়াদি উপস্থাপন করবেন: সকল প্রকার আয়ের খাত ভিত্তিক বিবরণী ও মোট আয় নির্ধারণ, আয় কর এবং প্রত্যর্পণ নির্ধারণ,
জীবনযাপন সম্পর্কিত সকল প্রকারের ব্যয় বিবরণ, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল পরিসম্পদের বিস্তারিত বিবরণ। এটা হচ্ছে আইটি 11 গ 2023 উদাহরণ এবং সংজ্ঞা। এটা এই দুটো বিষয় মুখস্থ করতে হবে আমাদের। আয় কি এই জিনিসটা আমি আগের ভিডিওতে সংক্ষিপ্ত প্রশ্ন তুলে দিয়েছি, যদি কারোর দেখার প্রয়োজন হয় তাহলে ভিডিওটি দেখে নেবেন। আয়ের খাত সমূহ, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় চলে আসছি। আয়ের খাত সমূহ কি? যে কোনো ব্যক্তি যদি কোনো কর আইনজীবী হইতে চায় বা কেউ যদি রিটার্ন নিয়ে কাজ করতে চায়, আয়কর বিষয়ে কাজ করতে চায়, তাহলে যে বিষয়গুলো না জানলে নয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আয়ের খাত সমূহ। একজন মানুষের, একজন ব্যক্তির যে সমস্ত আয় রয়েছে, সমস্ত আয়কে এই 7টি খাতের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ 7টি খাত। এখানে যদিও ধারাসহ উল্লেখ নেই, আপনারা সবাই ধারাসহ মুখস্থ করে নেবেন। ক নাম্বার রয়েছে চাকরি হইতে আয়, ভাড়া হইতে আয়, কৃষি হইতে আয়, ব্যবসা হতে আয়, মূলধনী আয়, আর্থিক পরিসম্পদ হতে আয় এবং অন্যান্য উৎস হতে আয়। এই 7টি আয় মুখস্থ রাখতে হবে ধারা সহ। ছোট প্রশ্ন, তারপরে নৈর্ব্যক্তিক প্রশ্ন, তারপরে ইন্টারভিউতে এই জিনিসগুলো ধরে। 2024 সালেও পরীক্ষা যেরকম ধরছে এই পরীক্ষাতেও ধরবে, সুতরাং এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। মোট আয় কি? এখানে এই যে মোট আয়ের যে খাতগুলো রয়েছে, এখানে বাড়ি ভাড়া হইতে আয় এগুলো দিতে হবে, তারপর কৃষি হইতে আয়, এগুলো সব, এগুলো এই সবগুলা মুখস্থ রাখতে হবে। ফার্ম বা ব্যক্তি সংঘ হতে প্রাপ্ত আয় মোট আয়ের অন্তর্ভুক্ত হবে। কোন স্বাভাবিক ব্যক্তি করদাতা যদি ফার্ম বা ব্যক্তি সংঘ হতে আয় প্রাপ্ত হন, তবে তিনি উক্তরূপ আয় তার মোট আয়ের অন্তর্ভুক্ত করবেন এবং পরবর্তীতে তিনি নিয়ম অনুযায়ী গড়করণের মাধ্যমে উক্তরূপ আয়ের জন্য কর রেয়াত প্রাপ্ত হবে। এটা মনে রাখতে হবে। এগুলো স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত সন্তানের আয় কি করদাতার মোট অন্তর্ভুক্ত হবে, এটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে ক্ষেত্রে স্বামী স্ত্রী বা অপ্রাপ্ত বয়স্ক সন্তান করদাতা নয় কিন্তু তাদের আয় রয়েছে, সেক্ষেত্রে উক্ত আয় স্বামী স্ত্রী যিনি করদাতা তার রিটার্নের আয়ের অন্তর্ভুক্ত হবে। আয়কর পরিগণনার নিয়মটা, এখানে আয়কর পরিগণনার নিয়মগুলো আছে যে প্রথম 3,50,000 টাকা পর্যন্ত মোট আয়ের উপর 0, পরবর্তী 1 লক্ষ টাকার আয়ের উপর 5%, পরবর্তী 4 লক্ষ টাকার উপর আয়ের উপর 10%, তারপরে হচ্ছে 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপরে 15%, পরবর্তী 5 লাখ টাকা পর্যন্ত আয়ের উপর 20%, পরবর্তী 20 লক্ষ টাকার উপরে আয়ের উপর 25%, অবশিষ্ট মোট আয়ের উপর 30%। এই দিনগুলো একদম মুখস্থ রাখতে হবে। তারপরে মহিলা করদাতা এবং 65 বছর বা তদন্ত বয়সের ক্ষেত্রে করমুক্ত আয়ের সীমা 4 লক্ষ টাকা, এটা মুখস্থ রাখতে হবে। তৃতীয় লিঙ্গের ক্ষেত্রে 4,75,000 টাকা। তারপরে গেজেটেড যুদ্ধাহত মুক্তিযুদ্ধ করদাতার করমুক্ত আয়ের সীমা 5 লক্ষ টাকা, এটা একদম মুখস্থ রাখতে হবে। গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে কোনো প্রতিবন্ধী ব্যক্তি পিতা মাতা বা আইনানুগ অভিভাবকের প্রত্যেক সন্তানের পোষ্যের জন্য করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা অধিক হবে। প্রতিবন্ধী ব্যক্তির পিতা ও মাতা উভয় করদাতা হইলে যে কোনো একজন এই সুবিধা পাবে। একটি গুরুত্বপূর্ণ এখানে বিষয়, এটা অনেকেই শেষে থাকে বলে অবহেলা করে বা মনে রাখে না, যে প্রতিবন্ধী যদি কোনো পিতা মাতার সন্তান থাকে, সেক্ষেত্রে ওই পিতার বা মাতার করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বেশি হবে। যেমন এখানে মোট আয় হচ্ছে 3,50,000 টাকা, তাহলে এটা যদি এই ব্যক্তির কোনো ব্যক্তি যদি এরকম প্রতিবন্ধী সন্তান থাকে বা পোষ্য সন্তান থাকে, সেই ক্ষেত্রে এই 3,50,000 টাকার উপরে 50,000 টাকার উপরে বেড়ে যাবে, হচ্ছে 4 লক্ষ টাকা হবে করমুক্ত আয়ের সীমা। এটা মনে রাখতে হবে। এরপর আছে কর রেয়াত। কর রেয়াত কি জিনিস, এটার উপরে কর রেয়াত করা পাওয়া যায়, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করা হবে। আয়কর কিভাবে পরিশোধ করতে হবে, এই চালানোর মাধ্যমে কর পরিশোধ করতে হবে। একজন করদাতা যে কর অঞ্চলের অধীন সেই কর অঞ্চলের নির্ধারিত কোডের করদাতাকে এই চালানোর মাধ্যমে পরিশোধ করতে হবে। এছাড়া প্রযোজ্য ক্ষেত্রে করদাতাকে আইন অনুযায়ী উৎসে কর পরিশোধ করতে হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা পড়তে হবে। কর প্রত্যর্পণ কি,
এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে কোনো বর্ষে করদাতা কর্তৃক পরিশোধিত করের পরিমাণ তার পদেয় কর অপেক্ষা অতিরিক্ত হলে করদাতা রাষ্ট্রের নিকট হতে উক্তরূপ পরিশোধিত অতিরিক্ত কর ফেরত দাবি করতে পারবেন। এরূপ পরিশোধিত অতিরিক্ত কর ফেরতের দাবি কর প্রত্যর্পণ নামে অভিহিত। গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাটি সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী এটা সম্পূর্ণ মুখস্থ রাখতে হবে। আইটি 10 বিবি 2023 এই সবটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় দিয়ে দিতে পারে। তারপর পরিসম্পদ দায় ও ব্যয় বিবরণী আইটি 10 বি 2023 এটা পড়তে হবে। এখানে যে বলা আছে 5 লক্ষ টাকা অধিক বেশি হলে কি হবে, এগুলো পড়তে হবে। এরপর আছে প্রতিদান। করদাতা কর্তৃক দাখিলকৃত রিটার্নের প্রতিটি অংশ করদাতা কর্তৃক পরিবাহিত ও স্বাক্ষরিত হতে হবে। রিটার্ন প্রস্তুতের জন্য প্রয়োজনীয় প্রমাণাদি তথ্যাদি দলিলাদি, অর্থাৎ রিটার্ন প্রস্তুতের জন্য কি কি কাগজপত্র লাগবে এখানে এই জিনিসটার তালিকা রয়েছে। ক নাম্বারে আছে চাকরি হইতে আয়ের ক্ষেত্রে কি করতে হবে, ভাড়া হইতে আয় হইতে কি করতে হবে, তারপর কৃষি হইতে আয়ের ক্ষেত্রে কি বলতে হবে, ঘ নাম্বার আছে ব্যবসা হইতে আয়, ম নাম্বারে আছে মূলধনী আয়ের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগবে এগুলো এখানে বলা আছে, এগুলো মুখস্থ রাখতে হবে। আয়কর পরিশোধের প্রমাণ উৎসে কর কর্তন সহ এখানে বলা আছে সকল প্রকার কর ও উৎসে কর অটোমেটেড চালান বা ই পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে হবে। যে কোনো খাতের আয় হতে উৎসে আয় কর পরিশোধ করা হলে কর কর্তনকারী কর্তৃপক্ষকে প্রত্যেক করদাতা যাদের বিলের বিপরীতে উৎসে কর কর্তন করা হয়েছে তাদের বরাবরে ই পেমেন্ট চালান বা ক্ষেত্রমতো এই চালান সহ প্রত্যয়নপত্র প্রদান করবেন। সংশোধিত রিটার্ন দাখিলের ক্ষেত্রে কি কি আছে এই বিষয়গুলো আমাদেরকে এখানে পড়তে হবে। রিটার্ন প্রসেসটা কি এটা আমাদেরকে পড়তে হবে। রিটার্ন প্রসেসের বিষয়ে একটি অনেক বড় একটি ধারা আছে, সেটা আমাদেরকে মুখস্থ করতে হবে যে রিটার্ন প্রসেস কি। এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এই প্রশ্নটি আগের বারও চলে এসেছিল। তো প্রিয় দর্শক, আমি নিয়মিত আইনজীবী পরীক্ষার জন্য টিউটোরিয়াল দিয়ে যাচ্ছি। আপনারা সবাই ভিডিওটি ভালো করে দেখবেন এবং পড়াশোনা করবেন। আশা করি সবাই উপকৃত হতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।